আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কোম্পানি অনেক সময় ঋণপত্র ছাড়ে, যেটাকে আমরা বলি বন্ড ছাড়ে অথবা শেয়ার ছাড়ে। সো অনেক সময় বলে যে ভাই আপনি আমার কোম্পানিটা শেয়ার কিনেন, অথবা একটা কোম্পানি দেখবেন যে তার নতুন একটা ইউনিট চালু করতে যাচ্ছে, সেক্ষেত্রে সে মার্কেটে শেয়ার অথবা বন্ড ছেড়ে তার নতুন প্রজেক্টের জন্য বন্ড ছেড়ে অর্থ কালেকশন করছে। বন্ড কী জিনিস যদি বুঝতে না পেরে থাকেন তাহলে বলি, বন্ড হচ্ছে এক ধরনের ঋণপত্র, যার মাধ্যমে কোম্পানি আপনাকে বলে যে আমাকে 2 বছর বা 3 বছরের জন্য 5 লাখ টাকা দাও, তোমাকে প্রতি বছর বছর তোমাকে এত টাকা করে দিব, ইন্টারেস্ট দিব, অথবা এটাকে কুপন রেট বলে হয়ে থাকে। আর 2 বছর বা 3 বছর শেষ হলে তোমার টাকা তোমাকে আমি ব্যাক করে দেব। এখন একটা জিনিস বুঝেন যে আমরা এই বন্ডগুলো কিনি, তো কোন ধরনের বন্ড কিনবেন বা বন্ড কেনার সময় আপনাকে কোন বিষয়গুলো পর্যালোচনা করতে হবে। অর্থাৎ আপনি বন্ড কিনতে যাচ্ছেন, আপনার টাকা আছে, কিন্তু আপনি চিন্তা করছেন যে এই বন্ডটা কি কেনা ঠিক হবে কি না, কোম্পানিটা কেমন আছে, বা আমি আসলে কোম্পানিটাকে কীভাবে অ্যানালাইসিস করব। সো আপনাদের মনে যদি এই প্রশ্নগুলো জেগে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনি দেখতে পারেন। আপনি কোম্পানিকে অ্যানালাইসিস করবেন, সোজা কথা, এবং অ্যানালাইসিস করে যখন আপনি কিছু ভালো ইন্ডিকেটর দেখবেন তখন আপনি সেটার শেয়ার কিনতে পারেন, বন্ড কিনতে পারেন, বা কোম্পানি যদি তার মালিকানা কিছু অংশ সেল করে সেটা আপনি কিনতে পারেন। এখন এই যে ডিটারমিনেন্টসগুলো আছে, এই যে কিছু পজিটিভ সাইন আছে বা নেগেটিভ সাইন আছে, এগুলো আপনি কোন কোন প্যারামিটারগুলো দেখবেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এদেরকে যদি আপনি ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের ভাষায় যদি আপনি বলেন, এদেরকে ডিটারমিনেন্টস বলা হয়। অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্য বস্তু বা লক্ষ্য সূচক, যেই লক্ষ্য সূচকগুলোকে আপনাকে খেয়াল করে সেই কোম্পানির বন্ড, শেয়ার বা মালিকানা এগুলো আপনাকে কিনতে হবে। মোটা থেকে 5-6টা পয়েন্ট আছে, খুবই ইম্পর্টেন্ট। এগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনার জন্য শেয়ার কেনাটা এবং সেখানে সেফলি বিনিয়োগ করাটা আপনার জন্য সহজ হবে। সো এটাকে সাধারণত আমরা বলি ডিটারমিনেন্টস অফ বন্ড সেফটি। আপনি যদি বন্ড কিনতে যান বা শেয়ার কিনতে যান তাহলে সেটা সেফটি দিচ্ছে এই ডিটারমিনেন্টসগুলো। চলুন তাহলে কথা না বেরিয়ে সেগুলো একটু দেখি। আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই কোম্পানির একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো আপনি নেবেন। ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টগুলো নেবেন, আপনি কিছু রেশিও নেবেন, আপনি সেটার ইনকাম এক্সপেন্ডিচার স্টেটমেন্ট নেবেন, আপনি ব্যালেন্স শিটগুলো নেবেন। এই শিটগুলো সাধারণত তাদের ওয়েবসাইটে পাওয়া যায়। এগুলো সাধারণত পেপার পত্রিকায় তারা দেয়। দেওয়ার পরে আপনি এগুলো কালেকশন করে আপনি কিছু অ্যানালিসিস করবেন নিজে নিজে, খুব সহজ। প্রথম যে বিষয়টা আপনি দেখবেন সেটা হচ্ছে তাদের কভারেজ রেশিও আপনি আলোচনা করবেন। 1 নম্বর পয়েন্ট কি, কভারেজ রেশিও। এখন কভারেজ রেশিওটা কি? কভারেজটা রেশিও অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে একটা কভারেজ রেশিও আপনি দেখবেন, সেটা হচ্ছে ইন্টারেস্ট কভারেজ রেশিও বা ICR, ইন্টারেস্ট কভারেজ রেশিও। খুব সহজ ভাষায় বলি, ধরেন আপনি হচ্ছে ইনকাম করেছেন হচ্ছে 100 টাকা, কিন্তু আপনি হচ্ছে এই টাকাটা যে 100 টাকা ইনকাম করেছেন, পুরো টাকাটা আপনার নিজের টাকা দিয়ে করা ব্যবসা না। আপনাকে এখানে দেখা গেছে কিছু টাকা মানুষের কাছ থেকে ঋণ নিয়ে বা ব্যাংক থেকে ঋণ নিয়ে আপনি কি করেছেন, ইনকামটা করেছেন, প্রফিটটা করেছেন। এই যে 100 টাকা প্রফিট করেছেন তার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার 20 টাকায় আপনাকে যদি 20 টাকা ইন্টারেস্ট দিতে হয় ব্যাংকের বা অন্য, তাহলে আপনার প্রতিষ্ঠানটা অবশ্যই কী আছে, ভালো অবস্থায় আছে। তার মানে হচ্ছে 5/1 মানে আপনি 5/1 মাত্র 1 আপনাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে আপনি 100 টাকা ইনকাম করেছেন, সেখানে 80 টাকাই ইন্টারেস্ট দিতে হচ্ছে, তাহলে কোম্পানিটা অবশ্যই ভালো অবস্থায় নাই। আপনি খোঁজখবর নেবেন যে এই কোম্পানির ইন্টারেস্ট কভারেজ রেশিও কতটুকু, অর্থাৎ সে যা আয় করছে তার কতটুকু তার ইন্টারেস্ট দিতেই চলে যাচ্ছে। তাহলে আপনি প্রতিষ্ঠানটা স্ট্রং না উইক, তার ফিউচার ভালো না মন্দ সেটা আপনি বুঝতে পারবেন। সো প্রতিষ্ঠানটা কি রিস্কি নাকি রিস্কি। ইন্টারেস্ট কভারেজ রেশিও যদি বেশি হয়, মানে তাকে ইন্টারেস্ট কভারেজ দিতে পারে কয়েক গুণ, 5 গুণ বা 4 গুণ। প্রথমটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 100 টাকা যদি মুনাফা করে তাহলে 20 টাকা, তাহলে হচ্ছে 5 গুণ পর্যন্ত তার আয়টা 5 গুণ পর্যন্ত ইন্টারেস্টকে কভারেজ দিতে পারে। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে যে তার হচ্ছে যে ইনকাম হচ্ছে 100 টাকা, 80 টাকা তাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে, তাহলে তার কভারেজ রেশিওটা অনেক কম।
তো যার আইসিআরটা বা ইন্টারেস্ট কভারেজ রেশিও বেশি, আপনি তাকে কী করবেন, সেখানে আপনার সেটা শেয়ার বা বন্ড আপনি কিনতে পারেন। এই জিনিসটা ক্লিয়ার হলো, 1 নম্বর পয়েন্টটা ক্লিয়ার করলাম। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে লিভারেজ রেশিও। এখন লিভারেজ বললে অনেক আমরা লিভারেজটা বুঝতে পারি না। লিভারেজের সহজ কথা হচ্ছে যে ডেপ্ট রেশিও। আপনার অ্যাসেটের ক্ষেত্রে যে আপনার যে অ্যাসেট কম্বিনেশনটা আছে, আপনার অ্যাসেট কম্বিনেশনটা কি, মানে আপনার কোম্পানির যে অ্যাসেটগুলো আছে সেটা আপনার নিজের টাকায় কতটুকু, আর একটা হচ্ছে ঋণের টাকায় কতটুকু। আবার বলি, আপনি যে অ্যাসেটটা কিনছেন কোম্পানি, সেটা আপনার নিজের টাকায় কতটুকু আর ঋণের টাকায় কতটুকু। এই যে রেশিওটা আছে এটা হচ্ছে লিভারেজ রেশিও। সো লিভারেজ রেশিওটা যদি কি হয়, আপনার যদি অ্যাসেটের তুলনায় লিভার যদি বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই সেখানে আপনাকে সেটার ইন্টারেস্ট বেশি দিতে হচ্ছে, লিভার বেশি, এক্ষেত্রে আপনি ঝুঁকিতে আছেন। আপনি অ্যাসেট অ্যানালাইসিস করবেন এরকম যে আপনার ধরেন 8 কোটি টাকা আপনার কি আছে, অ্যাসেট আছে, সেখানে যদি 2 কোটি টাকা আপনার কি থাকে, লিভারেজ থাকে, ঋণ নিয়ে থাকেন আপনি, তাহলে সেটা হচ্ছে আপনার লিভারেজ রেশিও হচ্ছে 0.25। আর যদি আপনার 8 কোটি টাকা আপনার অ্যাসেট থাকে, সেখানে যদি আপনার হচ্ছে যে 6 কোটি টাকাই লিভারেজ থাকে, লোন থাকে, তাহলে আপনি সেটা কি বলেন, সেটা হচ্ছে হাইলি লিভার্ড। দ্যাট মিনস হচ্ছে যে লিভারেজ 0.75 এখানে আপনার লিভারেজ আসে। সো লিভারেজ রেশিওটা যদি কম হয় তাহলে আপনার কোম্পানিটা ভালো অবস্থায় আছে, লিভারেজ রেশিওটা যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে আপনার কোম্পানিটা খারাপ অবস্থা আছে। অর্থাৎ হাইলি লিভার্ড মানে সে বেশি ঋণ নিয়েছে, সেই কোম্পানি স্টক আপনি কিনবেন না। সো লিভারেজটা আবার বলি, আপনার দেখবেন যে সে কত টাকা, তার অ্যাসেটের মধ্যে কত টাকা হচ্ছে তার নিজের অ্যাসেট, কত টাকা হচ্ছে ঋণ নিয়ে করা অ্যাসেট। যদি লিভারেজটা যদি বেশি থাকে, মানে ঋণ নিয়ে করা অ্যাসেটটা যদি বেশি থাকে, অবশ্যই অ্যাসেটের চেয়ে বেশি না, মানে অ্যাসেট মানে পরিমাণটা যদি বেশি থাকে, তাহলে সেটার স্টক আপনি কিনবেন না। আমি বলেছিলাম যে যদি 8 কোটি টাকা অ্যাসেট হয়, যদি এমন হতে পারে যে 20 লাখ টাকা 2 কোটি টাকা আপনার এর মধ্যে হচ্ছে লিভারেজ আছে, তাহলে 0.25 তার লিভারেজ। সো এটা খুবই ভালো একটা পজিশন। কিন্তু যদি 8 কোটি টাকা অ্যাসেট থাকে, তার মধ্যে হচ্ছে যে 6 কোটি টাকাই তার লিভারেজ, তাহলে সেটা হচ্ছে অবশ্যই রিস্কি। সো আমরা লিভারেজ রেশিওটা দেখে আমরা কী করবো, কোম্পানির বন্ডগুলো কিনবো। 3 নম্বর যেটা সেটা হচ্ছে ডেপ্ট টু ইকুইটি রেশিও। এখন আমরা অনেকটা লিভারেজ রেশিওটা যেভাবে আলোচনা করলাম, এখানে ইকুইটির ক্ষেত্রে কতটুকু ডেপ্ট আছে, মানে হচ্ছে যে আপনার যে টোটাল কোম্পানির যে সম্পদ আছে, ইকুইটি আছে, মালিকানা আছে। আমরা জানি মালিকানা হচ্ছে যে উদ্যোক্তারা নিজেদের পকেটের টাকা দিয়ে একবার উদ্যোক্তা হয়, মালিকানা কিনে। আর কিছু আছে হচ্ছে যে সে ঋণ, মানে হচ্ছে যে সেল করে, শেয়ার সেল করে, সে কী করে, কোম্পানির মালিকানা। সো যে কোম্পানির ক্ষেত্রে আপনার হচ্ছে যে ডেপ্টটা, ঋণের পরিমাণটা বেশি ইকুইটির মধ্যে, তারা সেটা হচ্ছে যে আপনার অবশ্যই রিস্কি বা ঝুঁকিপূর্ণ। আর যেটার মধ্যে হচ্ছে যে ইকুইটির তুলনায় কম্পারেটিভলি আপনার ডেপ্ট কম, সেটা হচ্ছে মানে ঋণ কম, সেটা হচ্ছে আপনার কোম্পানি ভালো। সো আপনি হচ্ছে যে ধরুন হচ্ছে যে আপনার ইকুইটি হচ্ছে আপনার একটা কোম্পানি 4 কোটি টাকার ইকুইটি আছে, তার মধ্যে 2 কোটি টাকা হচ্ছে আপনার ডেপ্ট, তাহলে এটা অবশ্যই কোম্পানি ভালো, 50% তার ডেপ্ট। আবার যদি কোম্পানি এরকম হয় যে 4 কোটি টাকার কোম্পানি, 3 কোটি টাকা হচ্ছে আপনার কি ডেপ্ট মানে ঋণের, তাহলে কোম্পানিটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। আপনি কোম্পানির তথ্যগুলো কালেকশন করবেন এবং দেখবেন যে আসলে তার ডেপ্ট কতটুকু, ডেপ্ট টু ইকুইটি রেশিও কতটুকু। তারপর আগেরটা বললাম যে হচ্ছে তার লিভারেজ রেশিও কতটুকু, তার আগেরটা বলেছি, প্রথমটা বলেছি ইন্টারেস্ট কভারেজ রেশিও কতটুকু, তার ইন্টারেস্টটা কতটুকু কভারেজ দেয়। সো 3টা পয়েন্ট বললাম। বাট 4 নম্বর পয়েন্টটাতে আমরা চলে আসছি, সেটা হচ্ছে লিকুইডিটি রেশিও। সো লিকুইডিটি রেশিওর ক্ষেত্রে আমরা তো জানি লিকুইডিটি হচ্ছে যে আপনার ক্যাশ, কারেন্ট অ্যাসেট যেটা আমরা বলি, লিকুইড হচ্ছে কারেন্ট অ্যাসেট দিয়ে তার কারেন্ট লায়াবিলিটি কতটুকু মিট আপ করতে পারে। কারেন্ট অ্যাসেট দিয়ে কারেন্ট লায়াবিলিটি যতটুকু মিট আপ করতে পারে, যে কোম্পানিটা বেশি মিট আপ করতে পারে, সে হচ্ছে তার অবশ্যই কোম্পানি ভালো অবস্থায় আছে। এখন নর্মালি মানুষ কারেন্ট অ্যাসেট বেশি রাখে না, তারপর হচ্ছে কিন্তু কারেন্ট লায়াবিলিটি মিট আপের জন্য আপনার কিন্তু কারেন্ট অ্যাসেটের প্রয়োজন আছে। ধরুন একটি কোম্পানির কারেন্ট অ্যাসেট আছে বিভিন্ন জায়গায় টেবল ক্যাশ মিলে 3 কোটি টাকা, আর তার কারেন্ট লায়াবিলিটি আছে হচ্ছে 1.5 কোটি টাকা। সো আপনার হচ্ছে যে লিকুইডিটি রেশিওটা কত দাঁড়ায়, 50%, মানে হচ্ছে যে 3 কোটি টাকা তার আছে, 1.5 কোটি টাকার তার কি
কারেন্ট লায়াবিলিটি, তাহলে আপনার হচ্ছে যে 50% কাভারেজ দিতে পারছে, 1.5% কাভারেজ, 1.5 গুণ কাভারেজ দিতে পারছে। সো যেহেতু কাভারেজ বেশি দিতে পারছে, লিকুইডিটি তার বেশি আছে, তাহলে অবশ্যই আপনি সেটা কোম্পানি খুব অপারেশনে খুব পারফেক্ট, সে ভালো অপারেশন করছে, আপনি সেই কোম্পানির কী করতে পারেন, বন্ড কিনতে পারেন। ঠিক যদি উল্টাটা হয়, তার লিকুইডিটি যদি কম থাকে, কারেন্ট অ্যাসেট যদি কম থাকে, তাহলে সে কোম্পানির বন্ড আপনি কিনবে, কারণ সে অপারেশনালি ফেল করবে, কিছুদিনের মধ্যে, অল্প কিছুদিনের মধ্যে কোম্পানি বন্ধ হয়ে যাবে। সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার ক্যাশ ফ্লো টু দ্য ডেপ্ট রেশিও। আপনার হচ্ছে যে ক্যাশ কতটুকু আছে। ধরুন একটি কোম্পানির ঋণ হচ্ছে 2 কোটি টাকা, কিন্তু তার ক্যাশ আছে, ক্যাশ অ্যান্ড ইকুইভ্যালেন্ট আছে 1 কোটি টাকা, এটা হতে পারে, এবং কোম্পানিটা খুব ভালো। 50% যদি ক্যাশ কভারেজ দেয়, ক্যাশ টু ডেপ্ট রেশিও, ঋণ যা আছে তার তুলনায় ব্যবসার মধ্যে কিন্তু ক্যাশ থাকা, অলস টাকা থাকা কিন্তু ভালো জিনিস না। সো তারপর যদি 50% থাকে, কোম্পানি ইজ ভেরি গুড। সো ক্যাশ টু ডেপ্ট রেশিও 0.50% ইজ ভেরি মাচ স্মার্ট। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার যে কোম্পানির ক্যাশ তার ডেপ্ট বা ঋণ মেটাপের জন্য 50% পর্যন্ত আছে, দ্যাট ইজ এনাফ, সেই কোম্পানির স্টক আপনি কিনতে পারেন বা শেয়ার কিনতে পারেন। অথবা এরকম কোম্পানি, ধরুন এক ভদ্রলোকের হচ্ছে একটি কোম্পানি দিয়েছে বা আপনাকে শেয়ার কিনতে বলেছে, তার ঋণ আছে হচ্ছে যে আপনার 2 কোটি টাকা, আর তার ক্যাশ আছে, রানিং ক্যাশ থাকে, সে যখনই এটা পরিচালনা করে তখন তার কোম্পানি পরিচালনার সময় তার 1 কোটি টাকার মতো তার ক্যাশ থাকে। সো সেই কোম্পানির শেয়ার আপনি কিনতে পারেন, সেটার বন্ড আপনি কিনতে পারেন। কিন্তু এমন একটা অবস্থা যে কোম্পানির ঋণ আছে হচ্ছে যে আপনার 2 কোটি টাকা, কিন্তু তার ক্যাশের লেনদেন বা ক্যাশ থাকে, ব্যালেন্স থাকে হচ্ছে 20 লাখ টাকা। আবার বলি 2 কোটি টাকার ঋণ, মাত্র 20 লাখ টাকা তারই হচ্ছে, এটা একটু ঝুঁকিপূর্ণ, রিস্কি। হ্যাঁ, তার মানে কোম্পানিটা যে ভলিউমে মানুষের কাছে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে বা ব্যবসাটা করছে, যে ভলিউমটা, সেই ভলিউমের তুলনায় তার পরিচালনা হচ্ছে খুবই কম, ক্যাশ ফ্লোটা খুবই কম। মাত্র 2 কোটি টাকার এগেনস্টে আপনার 1 কোটি টাকা ক্যাশ লেনদেন হতে পারতো, কিন্তু সেখানে মাত্র 20 লাখ টাকা, অনেক কম, 20 ভাগের 1 ভাগ। সো আপনার ক্যাশ ফ্লো টু দ্য ডেপ্ট ইজ ভেরি পুয়ার, সেই কোম্পানির আপনি বন্ড কিনতে পারেন না বা কিনলে লস হবে। সো আমরা হচ্ছে যে এই যে রেশিওগুলো আলোচনা করলাম, ইন্টারেস্ট কভারেজ রেশিও, লিকুইডিটি রেশিও, লিভারেজ রেশিও, ডেপ্ট টু ইকুইটি রেশিও, তারপর হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো টু দ্য ডেপ্ট রেশিও, এই যে রেশিওগুলো আছে, আমি ভেঙে ভেঙে প্রত্যেকটা পয়েন্ট এলাবোরেটলি বলেছি। এই পয়েন্টগুলো যখন আপনি দেখবেন, এই পয়েন্টগুলো যদি পজিটিভ থাকে, যেই ক্যাটাগরিতে পজিটিভ, সেই ক্যাটাগরিতে পজিটিভ থাকলে আপনি সেই কোম্পানির বন্ড আপনি কিনতে পারেন। এবং এই যে পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম, যে কভারেজ রেশিও, লিভারেজ রেশিও, ডেপ্ট টু ইকুইটি রেশিও, লিকুইডিটি রেশিও, প্রফিটেবিলিটি রেশিও, ক্যাশ ফ্লো টু দ্য ডেপ্ট রেশিও, এই প্রত্যেকটা পয়েন্টকে বলা হয় ডিটারমিনেন্টস অফ বন্ড সেফটি। আমি বলবো যে ডিটারমিনেন্টস অফ কোম্পানি সেফটি, ডিটারমিনেন্টস অফ শেয়ার সেফটি। আপনি যদি কোনো কোম্পানির শেয়ার কিনতে চান, আপনি যদি কোনো কোম্পানির পার্টনারশিপ নিতে চান, আপনি যদি কোনো কোম্পানির বন্ড কিনতে চান, এই পয়েন্টগুলো আপনাকে কী করতে হবে, বিবেচনা করতে হবে, তাহলে আপনি সেখানে নিরাপদ আপনার বিনিয়োগটা হবে। আশা করি ভিডিওটি যদি কেউ একটু ঠান্ডা মতো দেখেন, তাহলে কোম্পানি সম্পর্কে কিভাবে বিশ্লেষণ করে কোম্পানির শেয়ার কিনতে হয় তার উপকারে আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।